এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যেটা বলা আছে যে একটি পৃথক স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট বা পুনরুদ্ধার ইউনিট গঠন করার জন্য কোন পদক্ষেপগুলি বিবেচনা করা দরকার, কোন পদক্ষেপগুলি বিবেচনা করা দরকার। What step need to be taken into consideration to from a separate special asset management unit or recovery unit? তো এখানে আমাদের এই বিষয়গুলো আমরা যেহেতু প্রবলেম অ্যাসেটের আলোচনা করা আছে যে কোনো প্রবলেম অ্যাসেট পুনরুদ্ধার করতে, কোনো অ্যাসেট সমস্যাগ্রস্ত অ্যাসেটের জন্য বা পুনরুদ্ধার ইউনিটের জন্য কি ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করি বা করব, সেটা আমাদের আলোচনা চাইতে পারে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা নিজের থেকে আপনি বানিয়ে লিখবেন, এটার কোনো সূত্র বা কোনো গ্রামাটিক্যাল রুলস নেই, এটা নিজের থেকে আপনাকে বানিয়ে লিখতে হবে আর কি। তো এখানে পয়েন্ট কিছু আলোচনা করা আছে। একটি স্পষ্ট আদেশ তৈরিকরণ, সাংগঠনিক কাঠামো সংজ্ঞায়িত করুন। একটি স্পষ্ট আদেশ তৈরিকরণ, প্রথম পদক্ষেপটি হলো বিশেষ সম্পদ ব্যবস্থাপনা বা পুনরুদ্ধার ইউনিটের আদেশ সংজ্ঞায়িত করা। আমরা অর্থাৎ দায়িত্বটা বন্টন করে দেব, যে আদেশ তৈরিকরণ বলতে যে আমরা বিভিন্ন যে লোন থাকে, বিভিন্ন লোনের জন্য আমরা বিভিন্ন যে আমাদের লোকবল থাকবে, সে বিভিন্ন লোকবলকে আমরা দায়িত্বটা বন্টন করে দেব, সেটা বলা আছে স্পষ্ট আদেশ তৈরিকরণ। এবং সেখানে আমাদের স্পষ্ট করে দেওয়া থাকবে যে আমাদের দেখেন না যে রিকভারি টিমের যে আপনি যদি কোনো গ্রাহক দেখে আপনার ব্যাংকে আসে বলে না যে ভাই আপনার কোথা থেকে ফোন দিয়েছিল, দিয়ে গালাগালি করতেছে, বকাবকি করতেছে, হ্যাঁ, কোনো কাস্টমারকে লোন দিলে দেখেন, এটা কিন্তু অনেক ব্যাংকে হয়ে থাকে যে কোন ভালো কাস্টমার দেখা যাচ্ছে রিকভারি থেকে মনে করেন যে গেলে এগুলো দেখা যাচ্ছে দুটা কিস্তি দেয়নি, কি করছে রিকভারি থেকে এমন গাল মারছে, জানে না যে ব্যাংকের আসলে পোটেনশিয়াল কাস্টমার ভালো কাস্টমার, কিন্তু কোনো কারণে মিস হয়ে গেছে, ওই কাস্টমার ইগোতে রাখছে, আপনার কাস্টমারকে অভিযোগ দিচ্ছে যে ভাই দেখে না এটা কে আমাকে বকাবকি করছে আপনার ব্যাংকে, মনে করছে ব্রাঞ্চ থেকে দিচ্ছে। তখন আপনাকে বোঝাতে হচ্ছে না ভাই এটা এই অবস্থা, এটা ঢাকা থেকে, ওরা তো বোঝে না আসলে এই বিষয়টা যে ওদের আসলে স্পষ্ট আদেশ দেওয়া আছে, কিন্তু বকাঝকা করার আদেশ দেওয়া নাই, কিন্তু স্পষ্ট করে আদেশ দেওয়া আছে যে একটু কর্কট ভাষায় হলেও যেন কথা বলে যাতে কাস্টমার ইগোতে লাগেও টাকা পয়সা দিতে দেয় আমাদের, সেটা হচ্ছে স্পষ্ট আদেশ। ওখানে যে হেড অফিসে বা যাদের এর সাথে ইনভলভিং কর্মকর্তাগুলো এদের স্পষ্ট করে আদেশ দেওয়া থাকে আর কি, সেটাই বলা আছে স্পষ্ট আদেশ তৈরি কর। সাংগঠনিক কাঠামো সংজ্ঞায়িতকরণ, একবার ম্যান্ডেট প্রতিষ্ঠিত হলে পরবর্তী ধাপ হলো ইউনিটের সাংগঠনিক কাঠামো সংজ্ঞায়িত করা। এর মধ্যে রয়েছে স্টাফ সদস্যদের ভূমিকা দায়িত্ব চিহ্নিত করা, রিপোর্টিং লাইন নির্ধারণ করা এবং শাসন কাঠামো সংজ্ঞায়িত করা। ব্যাংকের যে কাঠামোটা, সেই কাঠামোটা আমাদের সংজ্ঞায়িত করে স্পষ্টতা থাকতে হবে, ব্যাংকের কাঠামোটা সুনির্দিষ্ট থাকতে হবে, যে এখানে এর আদেশ ই মানবে, এর আদেশ ও মানবে, এর আদেশ ও মানবে। এই যে ব্যাংকের সাংগঠনিক কাঠামোটা, এই সাংগঠনিক কাঠামো ঠিক হবে, যে ঠিক রাখতে হবে। যদি না হয় তাহলে দেখা যাবে যে এটা আমরা সঠিকভাবে করতে পারবো না। এই যে স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট যে গঠন হবে, সেটা আমরা সঠিকভাবে করতে পারবো না। যে না বলেছে তাক ও আমার সিনিয়র পদে, ও আমার সিনিয়র কিন্তু হচ্ছে ও আমার জুনিয়র পদে বড়, কিন্তু ও তো আমার জুনিয়র, ওর কথা শুনবো না, তাই না শুনলে কি ও কিছু বলবে না, বা এরকম এই জিনিসগুলা যারা আমরা কর্পোরেট লেভেলে যারা কাজ করি, এই জিনিসগুলো কখনো করা যাবে না। যে দেখা যায় যে একটা ব্যাংকে অনেক হচ্ছে জুনিয়র বস হয়ে বসে আছে বা স্যার হয়ে বসে আছে, অনেক সিনিয়র দেখা যাচ্ছে যে হচ্ছে তার নিচে ট্যাঙ্কে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে যখন ব্যক্তি পর্যায়ে যখন এই বিষয়গুলো নিয়ে আসবেন, তখন সাংগঠনিক যে সাংগঠনিক কাঠামোর যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি কিন্তু ব্যত্যয় ঘটে। তো এই বিষয়টা এখানে বলা আছে যে সাংগঠনিক কাঠামোটাই হলো এটা, যে একটা সামগ্রিক কাঠামো, যে একটা সংগঠনে একটার পর একটা যে আদেশের নির্দেশ থাকে, সেই নির্দেশগুলো পরিপালনা হচ্ছে এই সাংগঠনিক কাঠামোর মধ্যেই পড়ে। তো সে কথা বলা আছে সাংগঠনিক কাঠামো সংজ্ঞায়িতকরণ, যে এই ইউনিট গঠন করতে হলে অবশ্যই আমাদের সাংগঠনিক কাঠামোটা আমাদের
সংজ্ঞায়িত করা মানে স্পষ্ট রাখতে হবে বা ঠিক রাখতে হবে। বিশেষ কর্মী নিয়োগ, এই বিশেষ কর্মী নিয়োগ তো বুঝতে পারতেছেন যে যে কারণে পটু আর কি, হ্যাঁ, যে এই যে কোনো ঋণ রিকভারি বলেন বা কোনো সম্পদে বলেন, যে এই যে এর আগে একটু আগে যে আমি হেড অফিসের যে কল সেন্টারের কথা, কল সেন্টার তো না, যে রিকভারি ইউনিটের যে ফোন আলাপের কথা বললাম, তো ওই রকম ফোন কিন্তু আপনি করতে পারবেন না, হ্যাঁ, বা ওই রকম ওদের মতো কিন্তু আপনি করতে পারবেন না। এই যে বিশেষ পার্সন বা একজন অ্যাডভান্সের কর্মী, যারা জীবিতে কাজ করে তারা কিন্তু একজন অ্যাডভান্সের কর্মীর মতো হতে পারবে না। ওদের বিভিন্ন ওই যে ওরা হচ্ছে বিশেষায়িত কর্মী মূলত, যে ওরা বিশেষ জ্ঞান অর্জন সম্পন্ন, ওই ক্রেডিটে তারা বিশেষ জ্ঞান অর্জন সম্পন্ন বা তাদের টেকনিক এটা আলাদা। এই ধরনের কর্মীগুলো আমাদের নিয়োগ করার কথা বলা এখানে আছে। যে ইউনিটে এখানে বলা আছে যে ইউনিটটি যে ধরনের বিশেষ কর্মী নিয়োগকরণ, ইউনিটটি যে ধরনের সম্পদ বা ঋণের জন্য দায়ী থাকবে তার ব্যবস্থাপনা পুনরুদ্ধারের জন্য বিশেষ দক্ষতা সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ সদস্যদের নিয়োগ করা গুরুত্বপূর্ণ। এতে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, সংগ্রহ, আইনি এবং সম্পদের স্বভাবের মতো ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত। এখানে বলা আছে যেমন যে বিষয়টা একটু আগে বললাম, যে একটা মর্টগেজ যে বিষয়টা বা ইস্যুটা, একটা হচ্ছে ক্রেডিটের ভাই যেটা বুঝবে, জিবির ভাই কিন্তু ততটা নাও বুঝতে পারে, ততটা নাও বুঝতে পারে। বুঝে হয়তো অনেক কিছু বোঝে বা অনেকে অনেক কিছু জানে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা তাদের মতো জানে না, একটা ক্রেডিটের ভাইয়ের মতো জানে। এই যে এটার নামই হচ্ছে কি বিশেষ কর্মী নিয়োগকরণ। তাই বলে আমি জিবির ভাইদের ছোট করতেছি না, আপনাদেরকে ছোট করে বলতেছি না, বিষয়টা জানার অজানার বিষয়টা। নীতি পদ্ধতি বিকাশকরণ, নীতি পদ্ধতি আমাদের বিকাশ করতে হবে। আমাদের ব্যাংকের যে নীতি বা পদ্ধতিগুলো আছে, সে পদ্ধতিগুলো যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে সেটা আমরা করব, মানে উন্নতি করব, বা কোনো নীতি যদি দুর্বল থাকে সেই নীতিগুলোকে আমরা আরও স্পষ্ট করব। রিপোর্টিং অ্যান্ড মনিটরিং, তো রিপোর্টিং অ্যান্ড মনিটরিং করতে হবে। তো আমাদের প্রতিনিয়ত আমাদের এই প্রবলেম অ্যাসেটগুলো রিপোর্টিং এবং মনিটরিং করা তো একান্ত অপরিহার্য। প্রযুক্তিগত কাঠামো, তাহলে এটা আমরা কি করতেছি, কোন প্রশ্নটা করতেছি, যে এটা গঠন করার জন্য কি পদক্ষেপ নিতে পারি। একটি টিম গঠন করবে, একটি অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করবে, মানে কিছু লোকবল নিয়ে তো টিম গঠন হয়, তাই না? এই টিম গঠন করবে, টিম গঠন করার জন্য কি দরকার সেই জিনিসগুলো আলোচনা করছি। কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে কোনটা আমরা আলোচনা করছি। লিখতে আরেক দিকে গেলে হবে না, কিন্তু আপনি যেই পয়েন্টটাই দেন না কেন, এই টিম গঠনের কথা এই দিকেই আসতে হবে আমাদের। মানে টিম গঠনের জন্য যে কি পদক্ষেপগুলি নিচ্ছি, এই পদক্ষেপ এই মানে বিষয়টা ঘুরে এইদিকে আসতে হবে। প্রযুক্তিগত এবং অবকাঠামোগত বিনিয়োগ, তারপরে একটি প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করা। এই বিষয়গুলো হচ্ছে আমাদের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট বা রিকভারি ইউনিটের জন্য গঠন করার জন্য পদক্ষেপ। এই পদক্ষেপগুলি আমাদের বিবেচনা নেওয়া দরকার। বিবেচনা নিলে মূলত এই টিমটা একটু শক্তিশালী টিম হিসেবে গণ্য হবে। এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। আপনার পয়েন্টগুলো একটু মনে রাখবেন, অথবা এই পয়েন্ট একটাও মনে নেই, আপনার এই পয়েন্ট একটাও মনে নেই, এগুলো পয়েন্ট একটাও মনে নেই। সাপোজ আপনি মনে ভাববেন যে ইউনিট গঠন করব, আমরা এরকম একটা দল গঠন করব, রিকভারির দল গঠন করব। তো এই দল গঠন করার জন্য, একটা দল করার জন্য বা একটা ইউনিট করার জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া দরকার, আপনি তার ভিত্তিতে বানিয়ে লিখবেন। এটাই লিখতে হবে তা না, আপনি তার ভিত্তিতে বানিয়ে লিখবেন। এখানে কোনো নেই, কোনো সূত্র নেই, কোনো রুলস নেই যে এটাই লিখতে হবে। যেমন এর আগে আমি অ্যাসেটের কথা বললাম, বাণিজ্যিক ব্যাংকের অ্যাসেটের গঠন যেটা, ওটা কিন্তু ওইভাবেই লিখতে হবে। আমি কিন্তু আগেই বলেছি আপনাদের, ওটা কিন্তু এলোমেলো করলে হবে না, বুঝতে পেরেছেন? ওখানে ওটা ওইভাবেই ব্যালেন্স শিটের ওই ধারাবাহিকতায় আলোচনা করতে হবে। আর এখানে আপনার মতো করে দিবেন, কিন্তু প্রাসঙ্গিক হবে,
এই ধরনের যে এই কি কি পদক্ষেপ, এই পদক্ষেপের মধ্যে আসবে যে স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিটের মধ্যে যে পদক্ষেপগুলি আসবে এই প্রাসঙ্গিক হতে হবে। এটা আপনি এলোমেলো করে দেন, সমস্যা নেই। এখানে যে 7 নম্বর যেটা আছে সেটা 1 নম্বরে দেন, 6 নম্বর যেটা আছে সেটা 5 নম্বরে দেন, কোনো সমস্যা নেই। বা এর একটাও না দেন, আপনি আপনার মতো করে দেন, তাতে কোনো সমস্যা নেই, বরঞ্চ আর ভালো মার্ক পাবে। কতগুলো আছে, এটাই শেষ। এখানে তারপর বলা আছে যে সমস্যা সম্পদ ব্যবস্থাপনা ফাংশনের সেরা অনুশীলন আপনার মতামত কি কি হতে পারে। এই যে সমস্যা সম্পদ ব্যবস্থাপনায় যে কি কার্যাবলীতে যে কি অনুশীলনগুলো আপনার মধ্যে কি কি হতে পারে, মানে আপনার কাছ থেকে এটা মতামত চাইতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই মতামতই চাই এরকম, মানে এই আপনার প্রফেশনাল যে কোনো পরীক্ষায় আপনি আইসিএমএ করেন বা যে প্রফেশনাল পরীক্ষায় বলেন না কেন, এই বেশিরভাগ পরীক্ষায় কিন্তু আপনার মতামত চাই, যেটা হয়েছে আপনার মতামত কি, আপনি মতামত দেন, এরকম। মানে আপনার সবসময়ের জন্য ওই যে ম্যানেজারিয়াল ভাবটা একটু ফুটে তোলে, মানে আপনার জ্ঞান গরিমা একটু যাচাই করে। তো সমস্যা সম্পদ বা ব্যবস্থাপনা ফাংশনের সেরা অনুশীলন আপনার মতে কি হতে পারে। এখানে একটি ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনার জন্য সর্বোত্তম অনুশীলন সম্পর্কে তথ্য পুনরায় বর্ণনা করার জন্য কিছু পরামর্শ দেওয়া হলো। এখানে বলা আছে যে একটি স্বাধীন সম্পদ ব্যবস্থাপনা ইউনিট প্রতিষ্ঠা করা, যা সরাসরি চিফ রিস্ক অফিসার সিআরও বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এর কাছে রিপোর্ট করে ঝুঁকির কাজ সম্পর্কে অবহিত করা। 2, প্রতিটি সম্পদ একজন নিবেদিত সংগ্রহ কর্মকর্তার কাছ থেকে বরাদ্দ করেন, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত কেস পরিচালনার জন্য দায়ী থাকে। একক দেনাদারের সমস্ত সম্পত্তি একত্রিতকরণ এবং সেগুলি একজন সংগ্রহ কর্মকর্তার কাছে অর্পণ করা। 4, কাজের চাপের ভারসাম্য বজায় রাখতে এবং পরিচালনার, এটা একবার পড়লে আপনি বুঝতে পারবেন, পরিচালনার কেস লোড নিশ্চিত করতে নিয়মিত সংগ্রহ কর্মকর্তাদের পোর্টফোলিও পর্যালোচনা করা। এটা আপনার মতামত চাইছে, আপনি ধারাবাহিকভাবে আপনি লিখে যাবেন, আপনার মতামত লিখে যাবেন এই প্রাসঙ্গিক। সমস্যা সম্পদ ব্যবস্থাপনা ফাংশন অর্থাৎ এই কার্যাবলীটার সেরা অনুশীলনটা কি হতে পারে। সমস্যা সম্পদ ব্যবস্থাপনা কার্যাবলীর সেরা অনুশীলন কি হতে পারে, তার মতামতটা আপনি আপনার মতো করে দেবেন। সংগ্রহ কর্মকর্তার আলোচনা দক্ষতা এবং আইনি জ্ঞান উন্নত করার জন্য চলমান প্রশিক্ষণ প্রদান করতে হবে। তারপরে হচ্ছে জটিল ক্ষেত্রে উচ্চতর এক্সপোজার, অর্থাৎ এই জিনিসগুলো এখানে যেটা আলোচনা করলাম এর ভিত্তিতে আপনি দিতে পারেন আর কি। এখানে বলা আছে, দেখুন একটা বিষয় খেয়াল করুন, এখানে বলা হচ্ছে সমস্যা সম্পদ ব্যবস্থাপনা ফাংশনের সেরা অনুশীলন, মানে সবচেয়ে গ্রহণযোগ্য অনুশীলন বা সবচেয়ে গ্রহণযোগ্য প্র্যাকটিস কি হতে পারে, সেটা আপনার কাছ থেকে মতামত চাইছে। সেই মতামত এখান থেকেও আপনি কিছু কিছু, এই যে এই প্রশ্ন যদি পড়েন এখান থেকেও কিছু কিছু আপনি দিতে পারবেন, এখানে নিয়ে আসতে পারবেন আপনার মতো করে, সেটা বানে এই প্রাসঙ্গিক লিখতে হবে। সংগ্রহ কর্মকর্তাদের আলোচনা দক্ষতা আইনি জ্ঞান উন্নত করার জন্য চলমান প্রশিক্ষণ প্রদানকরণ, জটিল ক্ষেত্রে বা উচ্চ এক্সপোজারের জন্য একটি পরিষ্কার এবং নির্দিষ্ট সংগ্রহ প্রক্রিয়া বিকাশকরণ, উৎপাদনশীলতার সাফল্যকে উৎসাহিত করার জন্য সংগ্রহ কর্মকর্তাদের ক্ষতিপূরণ বা তাদের ব্যক্তিগত কর্মকর্তার সাথে সংযুক্তকরণ, আক্রমণাত্মক বা প্রণোদনা স্কিম বাস্তবায়ন এড়িয়ে চলুন, যা অনৈতিক আচরণকে উৎসাহিত করতে পারে এবং ব্যাংকের সুনাম নষ্ট করতে পারে। তাহলে আমাদের এই যে সমস্যা সম্পদ ব্যবস্থাপনায় আমাদের যে সেরা অনুশীলন কী হতে পারে, আপনার মতামত আপনার মতো করে আপনি দিবেন, আপনার মতো করে দেবেন। এখানে যেটা দেওয়া আছে এভাবে দিতে হবে এরকম কোনো কিছু নেই। এখানে শুধু বাধ্যবাধকতা, আপনার শুধু ব্যালেন্স শিটের যে আলোচনা দেখলাম, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটি বাণিজ্যিক ব্যাংকের সম্পদের গঠন কাঠামো অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওই প্রশ্নটা আপনারা একটু দেখবেন, খুব ভালো মতো দেখবেন এই প্রশ্নটা। আর এখানে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করতে কী কী পদক্ষেপ নেওয়া বা বিবেচনা করা দরকার, বা আপনার মতে একটি স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট
গঠন করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার আলোচনা করুন, এরকমভাবে থাকতে পারে। এই বিষয়টা মানে এই প্রশ্নটা একটু দেখবেন, এবং হচ্ছে আপনারা যে বাণিজ্যিক ব্যাংকের অ্যাসেটের গঠন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু দেখবেন। আর অ্যাসেট, এই যে সমস্ত সম্পদ কয় ধরনের, এটা তো আমরা দেখলাম, এটা তো আগে থেকে আমরা জানি ব্যাংকে যারা কাজ করি। সমস্যা সম্পদ মনিটরিং প্রক্রিয়ার ধাপগুলি। রিস্ক ওয়েটেড অ্যাসেট কি, যদি আপনাদের টিকায় এই বিষয়টা আসে, খুব টিকায় আসে আর কি, প্রত্যেকটা সাবজেক্টের তো টিকা থাকবে, মানে 10 নম্বর টিকা থাকবে, তো টিকাতে এটা আসবে। রিস্ক ওয়েটেড অ্যাসেট কি, অনেক গুরুত্বপূর্ণ একটি টিকা বলতে পারেন। এটা একটু স্টার চিহ্ন দিয়ে নিবেন পাশে। এটা টিকাতে ব্যাপকভাবে মানে আসার সম্ভাবনা খুব বেশি, এই রিস্ক ওয়েটেড অ্যাসেট। আর আজকের আলোচনার এই আমাদের বাণিজ্যিক ব্যাংকের যে সম্পদের গঠন কাঠামো, বাণিজ্যিক ব্যাংকের সম্পদের গঠন কাঠামো, এই বিষয়টা আপনারা একটু ভালো মতো দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। এটা আপনাদের এখানে যেটা বুঝতে সমস্যা হবে, বাংলা যেটা বুঝতে সমস্যা হবে, এই বাংলাটা যদি একটু বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি এই পাশাপাশি ইংরেজি কি দেওয়া আছে, কি লেখা আছে দেখবেন। তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইংরেজি খুব ভালো বুঝি, হ্যাঁ, বাংলা চেয়ে ভালো বুঝি, তখন আপনি ইংরেজি পার্টটা একটু দেখবেন, মানে ওটারই ইংরেজি অংশ দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হওয়া যাওয়ার কথা আর কি। তো এই বিষয়টা একটু আপনারা দেখবেন। আর রমজানে কি তাহলে 10টা থেকেই আমাদের ক্লাসটা হবে ভাই, নাকি 10টা থেকে হবে না 10টা 15 থেকে হবে? তো 10টা থেকে শুরু করি, তাই না? 10টা থেকে শুরু করি। আজকে প্রথম দিন তো একটু আমার সমস্যা হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে। আর শুনেন, আপনাদের পরামর্শ ক্রমে, আপনাদের পরামর্শ ক্রমে যদি আপনারা আরো হচ্ছে ক্লাস আরো করতে চান, মানে বাড়াইতে চান, হ্যাঁ, আমরা আলোচনা, মানে অর্থাৎ ক্লাস না, এটা আমি ক্লাস বলবো না, আপনারা আমার অনেক সিনিয়র বা অনেক আছেন, ক্লাস বলবো না, এটা যদি আমাদের এই আলোচনাগুলো আরো বাড়াইতে চান, তাহলে কোন দিন করলে ভালো হবে সেটা আমাকে একটু জানাবেন। এখন তো দিনের বেলা করার সুযোগ নেই, শুক্রবার শনিবার ছাড়া তো দিনের বেলা করার সুযোগ নেই, তাই না? শুক্রবার শনিবার ছাড়া তো দিনের বেলা করার সুযোগ নেই, তো রাতের বেলা করার সুযোগ হচ্ছে না, দেখতেছি না। এখন যদি আপনাদের কোনো ওই রকম থাকে, মানে কোনো ফাঁক ফোকর থাকে আর কি টাইমিংয়ে, আমাকে আপনারা একটু জানাবেন বা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, তাহলে ওই অনুযায়ী আমরা করব। যত বেশি কথা বলবো এই বিষয়ে, জি, যত বেশি এই বিষয়ে কথা বলবো, হয়তো কথা আমি বলতেছি, এর সুফলটা হচ্ছে এখন পাবেন না, হয়তো পরীক্ষা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলেন ভাই, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, কথা শোনা যাচ্ছে না। ও আচ্ছা 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 আচ্ছা, না না, আমি এমনি আপনাদের একটা বললাম, অপশন দিলাম আপনার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই আলোচনাগুলো আপনাদের হচ্ছে অনেক কাজ দিবে, যেটা পড়ার চেয়ে অনেক বেশি কাজ দিবে। এই যে আমরা যে আলোচনাগুলো করতেছি, পড়ার চেয়ে অনেক বেশি কাজ দিবে, হ্যাঁ। আর বই আমাদের অনেক কয়বার শেষ হবে, আপনারা এত মানে অধৈর্য হওয়ার কিছু নয়। 26 মে পরীক্ষার দেওয়া আছে, তার আগে ইনশাল্লাহ অনেক বেশ কয়েকবার বইটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে এখানে শেষ করছি ভাই, নাকি?